16ই ফেব্রুয়ারি 2025 বেলা 3টে নাগাদ কন্যাকুমারী থেকে রওনা দিয়েছিলাম আমরা দুই বন্ধু রামেশ্বরমের উদ্দেশ্যে। 310 কিলোমিটার পথ যেতে সময় লেগেছিল ঘণ্টা 6। রামেশ্বরম থেকে আসা একটা রিটার্ন গাড়ি পেয়ে গিয়েছিলাম আমরা। ভাড়া পড়েছিল 3,500 টাকা। হোটেলে বলে রাখলে ওরাই রিটার্ন গাড়ির বন্দোবস্ত করে দেয়। কন্যাকুমারী থেকে বাসও পেয়ে যাবেন রামেশ্বরমের। এর আগের পর্বে সেই ব্যাপারে আলোচনা করেছি। সুপ্রভাত। আজকে 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি 2025, আর আমরা এখন রয়েছি রামেশ্বর ধামে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আজকে এই ভিডিওতে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো রামেশ্বরম। প্রকৃতপক্ষে রামেশ্বরম একটি দ্বীপ। ভারতীয় মূল ভূখণ্ডের মণ্ডপমের সঙ্গে রামেশ্বরমকে জুড়েছে পাম্বান সেতু। মণ্ডপম থেকে রামেশ্বরম অবধি নতুন রেলপথের কনস্ট্রাকশনের কাজ চলছে। সেই জন্য পাম্বান সেতু দিয়ে এখন ট্রেন চলাচল বন্ধ। তবে অদূর ভবিষ্যতেই খুলে যাবে নতুন পাম্বান সেতু। বর্তমানে ট্রেনে যারা রামেশ্বরম আসবেন তাদের মণ্ডপমে নেমে অটো বা গাড়িতে রামেশ্বরম পৌঁছতে হবে। ভাড়া পড়বে অটোতে 100 আর গাড়িতে 800 থেকে 1000। দরাদরি চলে। রামেশ্বরম বেড়াবার জন্য একটা সম্পূর্ণ দিনই যথেষ্ট। রামেশ্বরম ধাম মন্দির ছাড়া শহরের মধ্যেই দেখে নিতে পারেন শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি ও স্কুল, ধনুষ্কোটি, বিভীষণের অভিষেকের স্থান, লক্ষণের মন্দির এবং রাম সীতার মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামেশ্বরম মন্দির হিন্দুদের কাছে পবিত্র শৈব তীর্থ এবং একই সাথে এই মন্দির বিষ্ণুর 4 ধামের এক ধাম। বলা হয় প্রত্যেক দিন বিষ্ণু এই 4 ধামে গমন করেন। পুরীতে খাওয়া দাওয়া করেন, রামেশ্বর ধামে স্নান করেন, এখানে দ্বারকাতে উনি বিলাস ব্যাসন করেন, আর বদ্রীনাথ ধামে শয়ন করেন। বিষ্ণুর ধাম এবং জ্যোতির্লিঙ্গ এই দুয়ের সহাবস্থান কিন্তু ভারতবর্ষে এখানেই, রামেশ্বরে। বর্তমান মন্দিরের বেশিরভাগই 17 শতকে নির্মিত হলেও মূল মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পান্ডিয়া রাজারা 11 থেকে 12 শতকের মাঝামাঝি সময়ে। মধ্যযুগে বারবার আক্রমণ এবং লুণ্ঠনের শিকার সম্পদশালী এই মন্দির। সবচেয়ে জঘন্য আক্রমণ ঘটেছিল 1311 সালে, যখন আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর এই মন্দির লুট করেন। মন্দিরের 4 দিকের 4 প্রবেশদ্বারের মধ্যে পশ্চিম দিকের প্রবেশদ্বারের সামনেই পাবেন 1,500 থেকে 3,000 টাকার মধ্যে বেশ কিছু সাধারণ মানের হোটেল। এসি ঘরও পাওয়া যায় এই সব হোটেলে। মন্দিরের পশ্চিম গেটের পাশেই অনেক হোটেল আছে। আচ্ছা, এখান থেকে মন্দিরের পশ্চিম গেট থেকে মোটামুটি মাইলখানেক দূরে অনেক ভালো ভালো হোটেল রয়েছে। পশ্চিম গেটের পাশে যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু খুব যে লাক্সারিয়াস তা নয়। আমরা একটা হোটেল নিয়েছি লক্ষ্মী ভিলা, মোটামুটি ঠিকই আছে, বেশ ভালো। 2000 টাকা নিয়েছে একদিনের জন্য, কিন্তু যথেষ্ট ভালো। এবং এখান থেকে মন্দিরের গেট জাস্ট 100 মিটারও হবে না, 150 মিটার। এই হচ্ছে আমাদের হোটেল। পাশে আরেকটা হোটেল রয়েছে, আর ওই যে মন্দিরের পশ্চিম দ্বার। রামেশ্বরম ধাম মন্দিরে ঢুকতেই যা সকলের নজর কাড়ে তা হল এই মন্দিরের করিডোর। প্রায় 7 মিটার উঁচু, দুদিকে চমৎকার কালারফুল দক্ষিণী শৈলীর পিলারে সাজানো আউটার এবং ইনার করিডোর দেখে আপনি মোহিত হবেনই হবেন। মন্দিরের মূল গর্ভগৃহ ছাড়া বাকি সব জায়গায় ক্যামেরা ব্যবহার করা যায়, তাই এই ফটোজেনিক করিডোরে ছবি তুলতে একেবারেই ভুলবেন না। রামেশ্বরমের এই মন্দিরে মোট পিলারের সংখ্যা 1212টি। বাইরের করিডোরটি পূর্ব পশ্চিমে 400 ফিট আর উত্তর দক্ষিণে 640 ফিট, আর ভেতরের করিডোর পূর্ব পশ্চিমে 224 ফিট আর উত্তর দক্ষিণে 352 ফিট। সব করিডোরের দৈর্ঘ্য যোগ করলে 3850 ফিট, যা বিশ্বে দীর্ঘতম।
মন্দিরের বাইরেই পুজোর সামগ্রীর দোকান রয়েছে, পাবেন জুতো রাখবার জায়গাও। এছাড়াও আপনার ব্যাগ এবং মূল্যবান জিনিসপত্র রাখার জন্য পেয়ে যাবেন লকার। কথিত আছে বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র এখানেই আরাধনা করেছিলেন মহাদেবের। রামের ঈশ্বর, সেই জন্যই রামেশ্বর বা রামনাথ স্বামী। স্থানীয়রা এই মন্দিরকে বলে রামনাথ স্বামী মন্দির, আর আমরা জানি রামেশ্বর ধাম মন্দির। রামেশ্বর ধামের এই জ্যোতির্লিঙ্গ বলা হয় প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং রামচন্দ্র। তবে এখানে দুটো মত রয়েছে। একটা মত অনুযায়ী রামচন্দ্র শ্রীলঙ্কা অভিযানের আগে সীতা উদ্ধারের জন্য শ্রীলঙ্কা গিয়েছিলেন, আপনারা জানেন। সেই অভিযানে যাওয়ার আগে এখানে মহাদেবের আরাধনা করেন। কিন্তু এখানে আরও একটা তত্ত্ব রয়েছে, সেটা হচ্ছে যে রামচন্দ্র শ্রীলঙ্কা বিজয় করে সীতা উদ্ধার করে যখন ফেরত আসেন, তখন তিনি এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পাপ মুক্তির জন্য মহাদেবের আরাধনা করেন। তবে এখানে দুটো লিঙ্গ রয়েছে, তার কথাটাও একটু বলে দিই ছোট্ট করে। রামচন্দ্র যখন ঠিক করেন মহাদেবের আরাধনা করবেন, তখন তিনি হনুমানকে পাঠান কৈলাসে মহাদেবকে নিয়ে আসার জন্য। তো হনুমান তো চলে যান কৈলাসে, কিন্তু হনুমানের আসতে খুব দেরি হয় যে কোনো কারণেই। তো এইদিকে অস্থির রামচন্দ্র সীতাকে বলেন যে হনুমানের আসতে দেরি হচ্ছে, আমার তো আর তস হইছে না। তখন সীতা কী করেন, সীতা বালি দিয়ে একটা শিবলিঙ্গ বানিয়ে দেন। রামচন্দ্র সেই বালির শিবলিঙ্গকেই পুজো করা শুরু করেন। ততক্ষণে হনুমান ফিরে এসেছেন, তিনি খুব ক্ষুণ্ণ হন। তখন রামচন্দ্র হনুমানকে বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার শিবলিঙ্গ এখানে থাকবে, সীতার তৈরি করা শিবলিঙ্গ থাকবে। তো এই হচ্ছে গল্প দুটো শিবলিঙ্গের। হনুমানের তৈরি করা শিবলিঙ্গকে বলা হয় হনুমন্তেশ্বর, আর এখানকার লোকেরা বলেন বিশালিঙ্গম। আর সীতার তৈরি করা যে শিবলিঙ্গ তাকে বলা হয় রামেশ্বরম। তবে শ্রীরামচন্দ্র বলে গিয়েছিলেন যে হনুমানের আনা যে শিবলিঙ্গ তারই পুজো হবে প্রথমে, তারপর সীতার তৈরি করা শিবলিঙ্গে পুজো করা হবে। আজকে সোমবার, কিন্তু ভিড় প্রায় নেই বললেই চলে। সামনে এখানে রয়েছে 22 কুণ্ড। আচ্ছা, পুরো রামেশ্বরমে 64টা কুণ্ড রয়েছে, আর এই মন্দিরের ভেতরে রয়েছে 22টা কুণ্ড, যা বান মেরে শ্রীরামচন্দ্র তৈরি করেছিলেন তার পাপ মুক্তির জন্য। সেখানে আপনারাও স্নান করতে পারেন। এই হলো 7 নম্বর কুণ্ড। এখানে দেখুন বালতি করে ওই যে জল তুলছেন একজন কুণ্ড থেকে, জল তুলে তারপর ভক্তদের মাথায় দিচ্ছেন। শ্রীরামচন্দ্র ব্রাহ্মণ হত্যার দোষে দোষী ছিলেন। রাবণ আপনারা জানেন ব্রাহ্মণ ছিলেন, এবং তাকে হত্যা করার পর রামচন্দ্র ব্রহ্ম হত্যার দোষে দোষী হন। তার থেকে মুক্তি পাওয়ার জন্যই শ্রীরামচন্দ্র বান মেরে এই 22টা কুণ্ড সৃষ্টি করেন, যাতে স্নান করলে বলা হয় সাপ মোচন ঘটে, পাপ মুক্তি ঘটে। তবে আমি স্নান করছি না, কারণ 144 বছর পর পর যে কুম্ভ হয় সেখানে আপনারা জানেন আমি ডুবকি লাগিয়ে দিয়েছি, আমার আর দরকার নেই। পৃথ্বীজিতের প্রয়োজন ছিল, কিন্তু পৃথ্বীজিৎ করলো না। আমার প্রয়োজন নেই, আমি তো বললাম আমি তো এমনি শুদ্ধ। আর এত পাপি কুম্ভে যেগুলো স্নান করেছে, এবার চিন্তা কর কর্পোরেশন সেই জলটাই কল মারফত আবার এলাহাবাদের বাকি বাসিন্দাদের বাড়িতে সে পাপ মিশানো জলে তারা স্নান করছে। এবার বোঝ কেসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা একবার ভেবে দেখিস। যাই হোক, যারা ওই 22টা কুণ্ডে স্নান করে দর্শন করতে চাইবেন তাদের জন্য বলে দিই, স্নানের পরে কাপড় জামা চেঞ্জ করার জন্য জায়গা রয়েছে, তবে সবাই বাইরেই করছে। আবার অনেকে স্নান করে ভেজা গায়েই দর্শন করছেন, ওভাবেই। আমরা দর্শন করে বেরুলাম, দারুণ সুন্দর দর্শন হলো। বলে দিই যে গর্ভগৃহের ভেতরে পিলারগুলো অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। গ্রানাইট পাথরের পিলার, তার উপরের কাজ অসম্ভব সুন্দর। আর মূল যে গর্ভগৃহ, সেখানে যে শিবলিঙ্গ রয়েছে সেটা প্রায় 7টা দরজা বাইরে থেকে আমরা দেখলাম। আর দরজাগুলোর চারিদিকে সুন্দর প্রদীপ লাগানো রয়েছে। ওই প্রদীপের আলো মালা দরজার চারিদিকে রয়েছে, এবং তার মধ্যে দিয়ে প্রত্যেকটা দরজার চারিদিকে আপনি ভাবুন 7টা দরজা, তারপরে মহাদেবের অধিষ্ঠান। অপূর্ব সুন্দর দর্শন হলো। এখানে 3টে টিকিট রয়েছে, 50 টাকা, 100 টাকা আর 200 টাকা। 200 টাকার টিকিটই আমরা কেটেছি। 200 টাকার টিকিট সাইড দিয়ে ঢুকে তারপর সামনে থেকে দর্শন,
আর আপনি যদি 100 টাকার টিকিট কাটেন তাহলে অনেকক্ষণ কিন্তু আপনি একদম সামনে দিয়ে দর্শন করতে করতে মহাদেবের সামনে যাবেন। তো এই তথ্যটা দিলাম, 100 টাকার টিকিট কাটাটাই বেশি উপযুক্ত হবে। আর একটা কথা, এখানে রুদ্রাভিষেকের জন্য অপশান রয়েছে, আপনারা চাইলে রুদ্রাভিষেক করতে পারেন, তার জন্য খরচ হচ্ছে 3000 টাকা। আর 108 গঙ্গা অভিষেক এরকম কিছু একটা রয়েছে, তার জন্য খরচ 10,000 টাকা। এই রুদ্রাভিষেক বা ওই গঙ্গা অভিষেক এগুলো যাই করুন না কেন, একটা দলে 4 জন করে যেতে পারবেন একটা টিকিটে। রামেশ্বরমের এই রামনাথ স্বামী মন্দিরের ভেতরে প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত 8টা অবধি ফ্রিতে খাওয়ানো হয় এবং সেটাকে বলা হয় অন্নধানম। ঢোকার মুখেই টিকিট কাউন্টার রয়েছে, সেখানে আপনাকে কোনো পয়সা দিতে হবে না, জাস্ট একটা টোকেন দেবে, সেটা নিয়ে সেই টিকিটটা নিয়ে ঢুকে যেতে হবে। আমরা ফ্রি কুপন নিয়ে যাচ্ছি অন্নধামে এখন খেতে। বিরাট বড় মন্দির, একটু লোকজনকে জিজ্ঞেস করে নেবেন ঠিক কোন দিকে অন্নধাম, কোন দিকে মূল গর্ভগৃহ। মানে আমরা প্রথমে ঢুকে একটু হচকচিয়ে গিয়েছিলাম আর কি, এতগুলো করিডোর। এই হলো অন্নধাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কুমড়োর একটা ছেচকি মতো, বেগুনের তরকারি আর ভাত সম্বর দিয়ে, এই হচ্ছে খাওয়া। অসম্ভব সুন্দর টেস্ট, বলতেই হবে। এমনি মন্দির বা কোনো জায়গায় ভোগের খাওয়া দাওয়ার একটা আলাদাই টেস্ট হয়, এখানেও সেটা আছে, দারুণ খেতে। অন্নধানমে দারুণ খেলাম। আচ্ছা, আর একটা কথা, অন্নধানমে খাওয়ার পর আপনি চাইলে ডোনেশনও দিতে পারেন। আমরা যেমনি ডোনেশন দিলাম, সেটা আপনার ওপরে সম্পূর্ণ, কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। আর মন্দিরে ঢোকার পর যে দিক চিহ্ন দেওয়া আছে কোন দিকে কোথায় যেতে হবে, সেটা যেদিকে দেওয়া আছে আপনি তার ঠিক অপোজিট দিকটা ধরবেন আর কি। যেদিকে দেখানো আছে সেদিকে গেলে কিন্তু সম্পূর্ণ উল্টো দিকে চলে যাবেন। একদম দিক চিহ্ন মন্দিরে ঢুকে, পশ্চিমের গেট দিয়ে ঢুকে মানে অদ্ভুতভাবে ভুল ভাল দিক চিহ্ন দেওয়া আছে, খুব সাবধান, ওটা একদম ফলো করবেন না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সবার প্রিয় ভূতপূর্ব রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বাড়ির ঠিক সামনে। এটাই সেই বাড়ি যেখানে 1931 সালের 15ই অক্টোবর জন্ম হয়েছিল এপিজে আব্দুল কালামের। ওনার ছোটোবেলা এবং বেড়ে ওঠা এই বাড়িতেই। বর্তমানে এই বাড়িটিকে একটি মিউজিয়াম করে গড়ে তোলা হয়েছে। এখানে রাখা আছে ওনার বিভিন্ন সময় ছবি, ব্যবহৃত জিনিসপত্র, এই সব। কিন্তু ভিতরে ক্যামেরা, মোবাইল ফোন স্ট্রিক্টলি প্রোহিবিটেড, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না ভিতরটা। বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম সবার প্রিয় শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালাম হাউস। আর আমার পিছনে এই সেই স্কুল যেখানে স্যার এপিজে আব্দুল কালাম ছোটোবেলায় পড়াশুনো করেছিলেন। এখন যেহেতু স্কুল চলছে তাই আমি স্কুলের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, বাইরে থেকে যতটা সম্ভব ভিডিও তোলা যায় সেটুকুই তুললাম। তবে এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন এই স্কুলের একজন শিক্ষক, তার মুখ থেকে জেনে নেব ওনার সম্বন্ধে কিছু কথা। To 8 years, Abdul Kalam studied in this school. So this we have to very proud of this. We have to say to all the tourist parties, we have to inform this is the Abdul Kalam Studies School. We are very proud of to become an with our children also became like an Abdul Kalam sir. Thank you so much, sir. এখন সময় সকাল 11:15। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আজকে আমরা এখন রামেশ্বরমের বাকি জায়গাগুলো ঘুরে দেখব। আমরা এই গাড়িটা ভাড়া নিয়েছি, ওর নাম হচ্ছে বালা মুরুগান। গতকাল ওর সঙ্গে আমরা কন্যাকুমারী থেকে রামেশ্বরম এসেছিলাম, তখনই কথা হয়েছিল যে আমাদের আজকে সারাদিন এই রামেশ্বরম ঘুরিয়ে সন্ধ্যেবেলা মণ্ডপম ড্রপ করে দেবে। টোটাল চার্জ পড়ছে 2600 টাকা। তো বালার নাম্বার আমি দিয়ে দেবো, খুব ভালো ছেলে, কালকে থেকে খুব এনজয় করছি ওর সঙ্গে। ও হালকা হালকা হিন্দি বলে, ইংরেজি হালকা হালকা বলে, বোঝে, তো বেশ ভালো লাগছে ওর সঙ্গে ঘুরে। এটা এসি গাড়ি, উইথ এসি, আমাদের 2600 টাকা পড়ছে। আজকে সারাদিনে আমরা ঘুরে দেখব রামেশ্বরমের বিভিন্ন জায়গা। প্রথমে যাচ্ছি রামসেতু, তারপর ধনুষ্কোটি, বিভীষণের মন্দির, রামসীতার মন্দির, ফ্লোটিং স্টোন, এই সব কিছু দেখে
সন্ধেবেলা পাম্বান ব্রিজ হয়ে সন্ধেবেলা আমাদের ড্রপ করে দেবে মণ্ডপমে। আজ রাত 9টায় আমাদের ট্রেন রয়েছে পন্ডিচেরি যাওয়ার জন্য। আসলে পন্ডিচেরি অবধি আমরা ট্রেন পাইনি এখান থেকে, সেটা নেই। যে ট্রেন চেন্নাই যাচ্ছে তাতেই চেপে বসবো, নামবো ভিল্লুপুরামে কাল ভোর 4:03। তারপর সেখান থেকে গাড়ি ধরে পন্ডিচেরি। এই পন্ডিচেরির গল্প আসবে আমাদের এর পরের পর্বে। আপাতত রাম সেতু সবার আগে। এখান থেকে 20 কিলোমিটার, সময় লাগবে ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট। রাস্তা খুব ভালো, আমাদের দুদিকে সমুদ্র আর মাঝখান দিয়ে এই রাস্তা, কি যে অপূর্ব লাগছে। দারুণ একটা ড্রাইভ এনজয় করছি আমরা। Dhanushkodi means old city. হ্যাঁ হ্যাঁ, সামনে আসছে ধনুষকোটি। এখানেই ছিল পুরনো রেলওয়ে স্টেশন। এই যে ফেরার সময় এখানে দাঁড়াবো, তখন ধনুষকোটি সম্পর্কে বিশদে বলবো। 1964 সালে এক ভয়াবহ সাইক্লোনে ডিসেম্বর মাসে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এই শহর। এই ধনুষকোটি রেলওয়ে স্টেশনও ছিল। আর এই দেখুন, এটা হচ্ছে ধনুষকোটি টাওয়ার, লাইট হাউস। আর এখানে প্রচুর দুদিকে খাবারের দোকান রয়েছে, মাছ ভাত পাওয়া যায় এখানে, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পাবেন এখানে। এখানে প্রচুর মানুষের ভিড় এখন, অসংখ্য গাড়ি বাস করে প্রচুর মানুষ এসেছেন রাম সেতু দর্শনে। এখানে প্রচুর ফলের দোকান, ভুট্টার দোকান এই সব রয়েছে, আর নানা রকমের জিনিস যেগুলো পুরীতে দীঘাতে গেলে আপনারা পান, সেই রকমই দোকান রয়েছে এখানে। আচ্ছা, অনেকেই এই রামেশ্বরমের শেষ বিন্দুকে বলেন ভারতের শেষ বিন্দু, তা কিন্তু নয়। ভারতীয় মূল ভূখণ্ডের শেষ বিন্দু হচ্ছে কন্যাকুমারী, যেটা আমি ওই ভিডিওতে বলেছিলাম, 8 ডিগ্রি 8 মিনিট নর্থ। আর সারা ভারতবর্ষের যদি শেষ বিন্দু বলি, শেষতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যা রয়েছে নিকোবর আইল্যান্ডেরও দক্ষিণে। তার ল্যাটিচিউড হচ্ছে 6.5 ডিগ্রি নর্থ। তো এই যে জায়গা রামেশ্বরমের শেষতম প্রান্ত, তাই না? এখান থেকে শ্রীলঙ্কা জানিস কতটা? ওই 10 কিলোমিটারের মধ্যে, জাস্ট 18 কিলোমিটার। 18 কিলোমিটার নাগ বরাবর যদি যাই। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখানে ভারতের কোনো সিম কার্ড কাজ করবে না, কিন্তু এখানে শ্রীলঙ্কার নেটওয়ার্ক ধরে। দেখি 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 দেখি। তবে আমাদের কাছে যে শ্রীলঙ্কার সিম ছিল, সেটা যদি থাকতো তাহলে এখান থেকে অজিতকে কল করা যেত। হ্যাঁ হ্যাঁ, করা যেত। এখান থেকে যাস না একটুখানি, দেখ শ্রীলঙ্কার নেটওয়ার্ক পাস কিনা। না, এখানকার নেটওয়ার্ক নেই, সেটা সত্যি কথা। হ্যাঁ, তবে এখনো ওয়েলকাম টু শ্রীলঙ্কা লেখা কোনো মেসেজও আসেনি আর কি। চলে আসবে, হ্যাঁ, দেখি চলে আসতে পারে। হ্যাঁ, আসলে দেখাবো অবশ্যই। এখানে এই পিলারটা করা আছে, যার উপরে রয়েছে অশোক স্তম্ভ। আচ্ছা, ড্রোনটা ওরাই, পাখির চোখে দেখুন এই জায়গাটাকে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। অসাধারণ এক অনুভূতি হয়েছিল এই জায়গায় এসে। সবজে নীল সাগর জলের মাঝে এই যে রাস্তা, তাই ধরে যখন শেষ মাথায় এসে দাঁড়ালাম, তখন প্রকৃতি আর রামায়ণ মিলেমিশে একাকার। ভারত শ্রীলঙ্কার মাঝে এই যে প্রণালী, একে বলা হয় পথ প্রণালী। রামায়ণ অনুসারে এই জায়গাতেই শ্রীরামচন্দ্র বানর সেনার সাহায্যে তৈরি করেছিলেন রাম সেতু। হিন্দুদের কাছে তাই এই জায়গা অতি পবিত্র। আব্রাহামিক ধর্মের অনুসারীদের কাছে এই জায়গাতেই ছিল অ্যাডামস ব্রিজ।
আকাশ থেকে দেখলে অগভীর সমুদ্রের মাঝে ক্ষীণ রেখা দেখা যায়। বৈচিত্র্যে ভরা আমার মাতৃভূমির আরেক বৈচিত্র্যের সাক্ষী রইলাম আমরা এখানে এসে। এখানে বিচে নামাটা একটু চ্যালেঞ্জিং, পাথর রয়েছে, এই পাথর টপকে নামতে হবে। এখানে নামাটা অতটা সেফ নয়, এখানে সতর্ক করছেন স্থানীয় কোস্ট গার্ডের লোকেরা, ওই যে হুটার বাজিয়ে সরিয়ে দিচ্ছেন সমুদ্র থেকে। जय शिव शंभू, हर हर महादेव। এখানে দূরবীন রয়েছে, 20 টাকা নিচ্ছে। শ্রীলঙ্কা দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার তট, আর এনারা বলছেন রাম সেতুও দেখিয়ে দেবেন। অপূর্ব একটা অনুভূতি হচ্ছে এইখানে দাঁড়িয়ে। এই দিক দিয়ে ভারতের শেষ প্রান্ত, যদিও আমি একটু আগে বললাম ভারতের শেষ বিন্দু কিন্তু এটা নয়, এই দিক দিয়ে বলতে পারেন ভারতের শেষ প্রান্ত। এরপর সমুদ্র, আর তার ওপারই 18 কিলোমিটার দূরে শ্রীলঙ্কা। দারুণ দারুণ একটা অনুভূতি হচ্ছে, ভাইবটাও বেশ ভাইব্র্যান্ট, এখানে লোকজন খুব এনজয় করছেন। এখানে গরমকালে এলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ভালো টুপি, ছাতা, সানস্ক্রিন, লোশন এসব ব্যবহার করে আসবেন। আর জ্যাম লেগে গেছে এখানে, এত ভিড়, গাড়ি রাখার জায়গাটাও বেশ দুপাশে জ্যাম হয়ে গেছে। বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। আর আমরা রওনা দিলাম এখান থেকে। अभी कहाँ जाएंगे? धनुषकोटी। धनुषकोटी, ठीक है, अभी हम रुकेंगे। এবার আমরা দাঁড়াবো ধনুষকোটিতে। ধনুষকোটিতে আমরা লাঞ্চও করবো। এখন সময় 1:03। এখানে রাস্তার দুধারে প্রচুর এরকম দোকান, কোনো একটাতে ঢুকে পড়ুন, সব দোকানে মান একই রকম হবে। এসব জায়গায় সাধারণত তাই হয়, তাই না? দেখা যাক কি মাছ আছে। এই যে এখানে ভাজা হচ্ছে, দেখুন। কাঠের আগুনে হাই ফ্লেমে অনেক তেল দিয়ে মাছ ভাজা। এটা চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আর পাশে অন্য কিছু একটা মাছ আছে। 300 এই মাছটা 300 টাকা চাইছে পুরো মাছ। ইয়ে চাওগা? হ্যাঁ, ওকে। 20 পিস দেন? হ্যাঁ 20 পিস। হ্যাঁ, पीस पीस कर देवे ना, ये चाहे बताइए बोलते পিস পিস पिस पिस पीस पीस छोटा छोटा पीस करके और राइस के साथ खाना है तो राइस साथ अलग फिश पेले, अलग फिश पेले। हाँ শুধু একটাই ভয় লাগে বুঝলি এসব জায়গায়, মানে এখানে তো কারেন্ট নেই, এটা বরফ দিয়ে মাছ প্রিজার্ভ করছে, মানে ফরমালিন দেওয়া না থাকলেই হলো আর কি। এইগুলো কিছু করার নেই, আমি বলেছি না, বাইরে বেরোলে সব চিন্তা করবে না, মনের মধ্যে তুড়িও ভাব এনে খেয়ে নেবে। হ্যাঁ, जो होगा देखा जाएगा। कौन सा फिश है ये? केना मिला रे? 12। আচ্ছা मुझे राइस साथ फ्री मत दे। আচ্ছা, এই মাছটা ভাতের সঙ্গে ফ্রি। বালা এই একটা মাছ খাচ্ছে। ये अच्छा है ना? अच्छा। ओके। அதை வைங்க கூட পুরো ফেললো না, এ ডালডা পুরো।
শুনুন, যে তেলে এরা ভাজছে দেখে আমার মোটেও ভালো লাগছে না, এবং ব্যাপারটা যে পুরো হাইজেনিক তাও নয়। যদি এখানে মাছ ভাজা খেতে চান তেলটা সঙ্গে করে নিয়ে আসুন, রামেশ্বরম থেকে তেল কিনে নিয়ে আসুন, তাহলে মনে হয় বেটার হবে। আচ্ছা, এটা কলা পাতার মতো দেখতে, আসলে এটা পেপার। কলা পাতার মতো দেখতে হলে কি হবে, মানে নকল কলা পাতা আর কি। চলে এসছে মাছ ভাজা। এত মাছ খাবে কে রে? ওই মিলেমিশে খেতে হবে আর কি। এই মাছটা আবার দিল ভাতের সঙ্গে, এটা ফ্রি। হ্যাঁ হো গিয়া। ভালো, বেশ ভালো, কিন্তু হ্যাঁ ভোলা মাছের মতোই। হ্যাঁ, মাছের ঝোলটা পুরো সম্বর। মাছটার মধ্যে একটা চিতল মাছের ভাব আছে। চিতল মাছ আর ভোলা মাছ মেলালে যেটা হবে ব্যাপারটা অনেকটা সেই রকম। টেস্টি মাছ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হেলদি হোক, হাইজেনিক হোক আর না হোক, হেলদি হোক আর না হোক, ব্যাপক টেস্টি। তবে পৃথ্বীজিৎ, দুনিয়ার মনে হয় যত আনন্দি খাবারই টেস্টি হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। না, এবার কোনো সন্দেহই নেই, অবশ্যই তাই। সেই জন্যই তো বললাম তুলিও ভাবে না খেয়ে নাও। এটাও আমার মনে হচ্ছে যেটা মাছের ইয়ের সঙ্গে দিয়েছে, হ্যাঁ মানে যেটা ফ্রি দিয়েছে আর কি। ভালো খেতে। এটাও পার্শে মাছের মতো। হ্যাঁ মানে ওই ধরনেরই একটা মাছ, কিছু ওই প্রজাতিরই কিছু এটা হবে। আমাদের খাবারের বিল পড়লো 560 টাকা। আমরা ধনুষকোটিতে এবার দুটো জিনিস দেখব, একটা হচ্ছে একটা পুরনো চার্চ আর এখানকার রেলওয়ে স্টেশন। এই পুরো ধনুষকোটি টাউন পরিত্যক্ত, এখন আর কেউ বসবাস করেন না এখানে, তবে এই টেম্পোরারি দোকানগুলো রয়েছে। সামনে এই হচ্ছে ধনুষকোটি চার্চ। আচ্ছা, ঘটনাটা একটু ছোট্ট করে বলে দিই। 1964 সালের ডিসেম্বর মাসের 22, 23, 24 এই 3 দিন ভয়াবহ সাইক্লোন বয়ে যায় ধনুষকোটির ওপর দিয়ে। সেই বাতাসের গতিবেগ কত ছিল জানেন? সর্বোচ্চ গতিবেগ ছিল 260 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রায় 2000 লোক, খুব সম্ভবত সরকারি তরফে যেটা বলা হয়েছিল 1800 লোক মারা গিয়েছিল, অসংখ্য লোক নিখোঁজ, বাড়িঘরদোর সব ধ্বংস হয়ে যায়। এখান থেকে বলা হয় 25-30 ফুট ওপর দিয়ে জল বয়ে যায় আর কি, বুঝতে পারছিস কি গেছে? ঢেউ পুরো 25-30 ফুট ওপর দিয়ে, মানে 2.5-3 তলা বাড়ি সমান ঢেউ এখানে ওপর দিয়ে বয়ে গিয়েছিল। সেই সাইক্লোনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ধনুষকোটি। আর তারপরে সরকারের তরফ থেকেই এই জায়গাটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই মানুষজন যারা বেঁচে ছিলেন তারা আর ফিরে আসেননি এখানে। সেই সময় ধনুষকোটির কিছু নিদর্শন রয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে এই চার্চ আর একটা রেলওয়ে স্টেশন। চার্চ থেকে বেরিয়ে জাস্ট 50 মিটার বাদিকে গেলেই, রামেশ্বরমের দিকে গেলেই ডান হাতে পড়বে স্টেশন। ওই যে দেখা যাচ্ছে একটু, এই হচ্ছে ধনুষকোটি স্টেশনের অবশিষ্ট অংশ। স্টেশনের পাশেই রয়েছে মহাদেবের মন্দির। স্টেশনের পাশে এই যে ছোট্ট শিব মন্দির, তার মধ্যে রাম, সীতা, লক্ষ্মণের ছবি লাগানো আছে। এটা আর কি অনেকটা শিবরাম চক্রবর্তীর ওই একটি দেবতার জন্ম, তার মতো ব্যাপার আর কি, দেখে যেটা বুঝলাম। তাই তো বৃত্তিজিৎ? মনে হলো তাই। হ্যাঁ, যারা একটি দেবতার জন্ম পড়েননি তারা একটু পড়ে নিন, শিবরাম চক্রবর্তীর লেখা যারা পড়েননি শুরু করে দিন। শিবরাম চক্রবর্তী একটা এই ধরনের লেখা লিখেছেন, এটাই একটা অবাক করা বিষয়। জেনারেলি হাস্যরসের সম্রাট আর কি উনি, সেখানে একটা এই ধরনের লেখা বাস্তব অসাধারণ। যাই হোক, এবার আমরা যাচ্ছি বিভীষণের মন্দিরে। লঙ্কা বিজয় করে, রাবণ বধ করে, সীতা উদ্ধারের পর যখন রামচন্দ্র ফিরে আসছেন, তখন রামেশ্বরমে এইখানে বিভীষণের রাজ্যাভিষেক করেন। রামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে ঘোষণা করেন, আর সেই বিভীষণের মন্দিরই রয়েছে এখানে। সেখানেই যাচ্ছি আমরা, ভিড় আছে। আমার মনে হয় বিভীষণের মন্দির একমাত্র ভারতের এখানেই রয়েছে। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান আর বিভীষণের মূর্তি রয়েছে ভেতরে। মূর্তিগুলি সুন্দর, আসতেই পারেন। এখান থেকে
দারুণ ভিউও পাওয়া যাচ্ছে মন্দিরের ওপর থেকে। আচ্ছা, ভেতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই ছবি তুলে দেখাতে পারলাম না আপনাদের। আপনারা যদি আসেন এখানে তো অবশ্যই আসতে পারেন, বিভীষণের মন্দির। তবে এই মন্দিরটার একটা আলাদা নাম আছে, আমি বলে দিচ্ছি আপনাদের। বিভীষণের মন্দির না বলে এটাকে বিভীষণের রাজ্যাভিষেকের স্থল বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কোথান্ডারামার টেম্পল। এই মন্দিরের উল্টো দিকেই এখানে ওই ভাসমান পাথর তা রয়েছে, তাই দেখতে যাচ্ছি আমরা, জাস্ট মন্দিরটার উল্টো দিকেই। বাহ, এখানেও টিকিট রয়েছে। এখানে টিকিট হচ্ছে 20 টাকা করে। পৃথিবী দিয়েছিস? মানে রামচন্দ্র ছিল এবং ভাসমান পাথর ছিল, তাই ভাগ্যিস এনাদের সংসার চলছে। ভাব তাহলে এটা মহাবিতর্কিত কথা আর কি না, মানে অনেকেরই সংসার চলছে, এবং সেটা যে কোনো ধর্মের যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই ব্যাপারটা সত্যি। হ্যাঁ, এ নিয়ে কোনো কথা নেই। সবটাই ব্যবসা। এই দেখুন, এটা ডুবছে না, স্বাভাবিক। তবে হ্যাঁ, এটা তো হতেই পারে যে শ্রীরামচন্দ্র সেতু বন্ধনের জন্য এই ধরনের মৃত কোরালি ইউজ করেছিলেন, সেটা হতেই পারে। আমরা এখন রামেশ্বরম শহরে ফেরত চলে এসেছি। এখানে আরও 3টে মন্দির আছে, ছোট ছোট 3টে মন্দির, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ডান দিকে পেছনে এই যে মন্দিরটা, এটা হচ্ছে পঞ্চমুখী হনুমানের মন্দির। এর ভেতরেও ওই ফ্লোটিং স্টোন সেটা রয়েছে জলের মধ্যে ভাসমান অবস্থায়, সেটা দেখতে পারেন। যারা ওখানে বিভীষণের মন্দিরের ওখানে যেতে পারবেন না, তারা এখানে দেখে নিতে পারেন। আর উল্টো দিকে একটা নটরাজের মন্দির আছে, আর তার পাশে মা সীতার মন্দির, আর ও পাশে লক্ষ্মণের মন্দির। তো এই লক্ষ্মণের মন্দির বা পঞ্চমুখী হনুমানের মন্দির কোথাওই ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরটা কীরকম আপনাদের দেখাতে পারলাম না। নটরাজের মন্দিরটা দেখেছি, ওটা তো একটা খোলা মণ্ডপের মতো, ওটা ভালো। এখন বাজে 3টে, আমাদের মোটামুটি রামেশ্বরম ঘোরা কমপ্লিট। এখন আমরা পাম্বান ব্রিজ হয়ে চলে যাব মণ্ডপম, সেখান থেকে রাত 9টায় ট্রেন। পাম্বান ব্রিজটা অবশ্যই দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। এই যে এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মণের মন্দির। লক্ষ্মণের মন্দিরের ভেতর, এখান থেকেই ছবি তুলতে পারা যাচ্ছে, এর ভেতরে আর নয়। আমরা এখন রয়েছি পাম্বান ব্রিজের ওপরে। ডান দিকে দেখাচ্ছি আমি, পুরনো রেল লাইন যে সেতুর উপর দিয়ে গেছে সেটা তো আছেই, আবার নতুনটা যেটা তৈরি হচ্ছে সেটাও দেখতে পাবেন। প্রায় হয়ে গিয়েছে, কমপ্লিট পুরোটাই হয়ে গিয়েছে, হয়তো এবছর শেষের দিকে বা কয়েক মাসের মধ্যেই চালু হয়ে যাবে। এই যে প্রথম যে সেতুটা, রেল সেতুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরনো, আর ওপাশে ওটা নতুন রেল সেতু। পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে আমি যতটুকু দেখতে পাচ্ছি। এই যে রামেশ্বরম, এটা কিন্তু একটা আইল্যান্ড, দ্বীপ। ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমকে যোগ করেছে এই পম্বন সেতু। ওপাশে যে জায়গায় গিয়ে সেতুটা মিলেছে সেটা হচ্ছে পম্বন, সেই জায়গার নামই পম্বন, আর তার নামই পাম্বান সেতু। আর ওপাশে হচ্ছে মণ্ডপম। দুটো সেতু রয়েছে, এখন 3 নম্বরটা তৈরি হচ্ছে, আমি বলে দিচ্ছি। আমি যার উপর দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সড়কপথের সেতু, একে বলে ইন্দিরা ব্রিজ বা ইন্দিরা সেতু। আর পুরনো সেতু যেটা ছিল, যার উপর দিয়ে ট্রেন চলাচল করতো আগে, এখন বন্ধ রয়েছে, সেটা দেখাচ্ছি। এই যে প্রথম রেল লাইনটা যে সেতুর ওপর দিয়ে গেছে, এটাই পুরনো পাম্বান ব্রিজ। আর ওপাশে তৈরি হচ্ছে নতুন পাম্বান ব্রিজ। পুরনো পাম্বান ব্রিজটা খুব উইক হয়ে গিয়েছিল। দেখুন এর যে পিলারগুলো, সেগুলো সবই ইটের গাঁথনির ওপরে। আর নতুন যে পাম্বান ব্রিজ তৈরি হচ্ছে, তার পিলারগুলো খুব সম্ভবত লোহার, আমি এতদূর থেকে বুঝতে পারছি না, অথবা কংক্রিটের ঢালাই করা। আর একটা বেশ পোক্ত প্ল্যাটফর্মের ওপরে ব্রিজটা তৈরি করা হয়েছে। এই যে নতুন ব্রিজটা, এটা খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে,
কাজ কিন্তু পুরোই শেষ, মানে পুরো মাথা থেকে এ মাথা ব্রিজ হয়ে গেছে, হয়তো শেষ পর্বের কাজ চলছে, আর কয়েক মাসের মধ্যে খুলে যাবে এই নতুন পাম্বান ব্রিজ। তখন চেন্নাই থেকে রামেশ্বরম অবধি পুরো ট্রেনে চলে আসতে পারবেন। আমরা যেমনি আজকে রামেশ্বরম থেকে তো ট্রেনে চড়তে পারছি না, কারণ ট্রেন বন্ধ এখন। আমরা যাচ্ছি মণ্ডপম ওপারে, মণ্ডপম থেকে ট্রেন ধরে কাল ভোরবেলা গিয়ে নামবো ভিল্লুপুরাম। প্রচণ্ড হিক্কা উঠছে। ভিল্লুপুরাম থেকে গাড়ি ধরে পন্ডিচেরি। ও আরও একটা কথা, নতুন যে রেল ব্রিজটা হয়েছে সেটা কিন্তু তার উপরে ওভারহেড তার রয়েছে, মানে ইলেকট্রিক ট্রেন যাতায়াত করতে পারবে। পুরোনোটায় সেটা ছিল না। পুরনো ব্রিজটা এই যে এটা কিন্তু খুলে যেত, যাতে এখান দিয়ে কোনো জাহাজ বা বড় নৌকা যদি যাতায়াত করার প্রয়োজন হতো সেক্ষেত্রে এটা খুলে দেওয়া হতো। নতুনটার মধ্যেও সেরকম সিস্টেম নিশ্চয়ই করা হয়েছে। আমি ওখানে দেখতে পাচ্ছি ওখানে পুল করার জন্য ব্রিজটাকে দড়ি লাগানো রয়েছে। আমি জানি না এক্স্যাক্টলি, বাট খুব সম্ভবত সেটা করা থাকবে। এখন বাজে 4:02, আমরা এসে পৌঁছালাম মণ্ডপম স্টেশনে। থ্যাংক ইউ বালা, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। চলো এখন রাত 9টা অবধি এখানেই কাটাতে হবে আমাদের। এখন 9:05। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। এখানে একটা ছোট্ট ওয়েটিং রুম আছে এই মণ্ডপমে। ও টয়লেট মোটামুটি ছিল, একদম ছোট্ট ওয়েটিং রুম, সেখানেই ওয়েট করলাম 5 ঘন্টা। এখন ট্রেনে চাপবো। এটা হচ্ছে 22662 মণ্ডপম চেন্নাই এগমোর সুপারফাস্ট এক্সপ্রেস। এটার B2 কম্পার্টমেন্টে আমাদের টিকিট। আগামীকাল ভোরবেলা 4:03 আমরা পৌঁছাবো ভিল্লুপুরাম। অ্যালার্ম দিয়ে ঘুমাতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের রামেশ্বরমের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। এর পরের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো পন্ডিচেরি। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আবার আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।